হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোর প্রতিসরণ চ্যাপ্টারের দ্বিতীয় নম্বর পার্টেতে কাঁচ ফলকের মধ্য দিয়ে আলোর প্রতিসরণ এই টপিকটা নিয়ে আলোচনা করব। এটা খুবই গুরুত্বপূর্ণ আছে। ওকে, আর কাঁচ ফলকের মধ্য দিয়ে যেন আলো প্রতিসরিত হয়, তখন আপাতন কোণ এবং নির্গমন কোণ, যে রশ্মিটা বেরিয়ে যাচ্ছে কাঁচ ফলক থেকে, সেটা পরস্পর সমান হবে, এইটা প্রমাণ করতে দেয়। তো এটা আমি তোমাদের প্রমাণ করে আজকে দেখাবো। এবং আলো প্রতিসরণ হওয়ার পর কাঁচ ফলকের মধ্য দিয়ে যাওয়ার পর যে কতটা পার্শ্বীয় সরণ হলো সেই বিষয়টাও আলোচনা করবো। ওকে, তাহলে আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে। তোমার প্রথম থেকে শেষ পর্যন্ত কোথায় স্কিপ করবে না, তাহলে তোমরা বুঝতে পারবে না। বিশেষ করে পার্শ্বীয় সরণটা কীভাবে নির্ণয় করতে, এটা অনেকজনের টাফ মনে হয়। তো সেটা আমি খুব সহজ করে বুঝিয়ে দেবো, যাতে কোনো টাফ মনে না হয়। আর স্পেশাল কেসগুলো এখানে কীভাবে কোশ্চেন আসে সেইগুলো আমরা ডিসকাস করে নেবো। ওকে, তাহলে আমরা আলোচনা শুরু করবো। তো আলোচনা শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট আছে, তোমরা যদি এখনও পর্যন্ত সায়েন্স বিটা চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। কারণ সায়েন্স বিটা চ্যানেলে ক্লাস 10 to 12 ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স ওয়েস্ট বেঙ্গলে যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী ভিডিও আপলোড করা হয়। অলরেডি অনেক ভিডিও আপলোড করা আছে, তোমরা প্লে লিস্টে গিয়ে দেখতে পারো। ওকে, তা দেখে নাও। তাহলে আমরা আগে ছবিটা আঁকি। ছবিটা একটু বড় করে আঁকছি, কারণ ছবিটাই মেন। ছবিটা বুঝতে পারলেই সমস্ত ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমি ABCD একটা কাঁচ ফলক আছে। তাহলে এটা হচ্ছে আমার বায়ু মাধ্যম, এটা বায়ু, এইটাও বায়ু। ওকে, এইটাও আমার বায়ু, আর এটা হচ্ছে আমার কাঁচ। ওকে, তাহলে বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক আমি ধরলাম মিউ এ, এইটার প্রতিসরাঙ্ক ধরলাম মিউ জি। ওকে, এইভাবে। তাহলে এইটা বায়ু, তাহলে এটা মিউ এ। ব্যাপারটা দেখে নাও প্রতিসরাঙ্কগুলো। এর আগের ভিডিওতে আপেক্ষিক প্রতিসরাঙ্ক কি সেই সম্পর্কে আমি কনসেপ্ট দিয়েছিলাম। তোমরা যদি আগের ভিডিও না দেখে থাকো অবশ্যই দেখে নিও, লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন দেওয়া থাকবে। তাহলে একটা আলো আপতিত হলো, কাঁচ ফলকে একটা আলো আপতিত হলো এইভাবে। তো যখনই আলো একটা আপতিত হবে তখন এটা একটা অবিলম্ব টানা হবে। ওকে, আমি অবিলম্ব এই বরাবর টেনে দিলাম। তাহলে এটা এন, একটা অবিলম্ব। তার ফলে আলো কাঁচের মধ্যে যাওয়ার ফলে কি অবিলম্বের কাছে সরে আসবে একটু। তাহলে আলো একটু যেই পথে যেত, তাহলে এই কাঁচ মাধ্যম না থাকলে আলোটা এই পথে এই বরাবর চলে যেত। ওকে, এইভাবে যেত। কিন্তু কাঁচ থাকার জন্য আলো প্রতিসরণ হয়ে কি আলো একটু সরে আসবে। আমি এই বরাবর টেনে দিলাম একদম, এইবার চলে আসবে। তাহলে এইটাকে হচ্ছে এইটা আলাদা কোণ হবে, এইটা আলাদা কোণ হবে। আবার দেখে নাও, আলো যখন পুরো ব্যাপারটা ছবিটা দেখে নাও ভালো করে, তবে ব্যাপারটা বুঝতে হবে। তাহলে আলো এইভাবে এবি তলে আপাতিত হলো, আপাতিত হওয়ার পর এখানে প্রতিষ্ঠিত হলো, মানে কাঁচ মাধ্যম দিয়ে গেল। যাওয়ার পর যখন সিডি তলে আসছে তখনই মাধ্যমের পরিবর্তন হচ্ছে। আমি বলেছিলাম কি আলোর প্রতিসরণ কখন হয়, যখন মাধ্যমের পরিবর্তন হয়। ওকে, তাহলে এখানে বায়ু মাধ্যম ছিল, বায়ু থেকে যখন কাঁচ মাধ্যম প্রবেশ করলো কী হলো, তখন কি মাধ্যমের পরিবর্তন হলো, সেই জন্য আলোর প্রতিসরণ ঘটলো। আবার যখন কাঁচ মাধ্যম দিয়ে আলোটা আসছে তখন এখান থেকে না আবার বায়ু মাধ্যম চলেছে, তাহলে কাঁচ মাধ্যম থেকে আবার বায়ু মাধ্যমে আসছে, তাহলে এখানে আলোর প্রতিসরণ হবে। তাহলে এখানটা যদি আমি একটা অবিলম্ব টানি, ওকে, এটাকে আমি এন ড্যাশ দিলাম। ওকে, অবিলম্বটা এন ড্যাশ। তাহলে আলো কী হবে, ঘন মাধ্যম, এটা লঘু মাধ্যম। তাহলে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে অবিলম্ব থেকে দূরে সরে যাবে, তাহলে এখান থেকে একটু দূরে সরে যাবে এইভাবে। তাহলে আমি যদি এটা কালার অন্য কালার পেন দিয়ে দেখাচ্ছি তোমাদের, তাহলে এটা পি, এটা কিউ, এই বিন্দুটাকে আমি ধরলাম আর, আর এটা হচ্ছে এস। তার মানে পি কিউ আর হচ্ছে রশ্মির যাত্রাপথ, যে আলোক রশ্মি যে গেছে এই বরাবর গেছে, পি কিউ আর এস, এই বরাবর আলোটা গেছে। তাহলে যদি মাধ্যম না থাকতো তাহলে আলোটা কোন পথে বরাবর যেত, এই বরাবর যেত। আচ্ছা, আমি প্রথম এখান থেকে কী করবো, যে এটা হচ্ছে আমার আপাতন কোণ আই। ওকে, এটাকে I1 ধরলাম। এটা প্রতিসরণ কোণ, এটাকে আমি ধরলাম R1 ধরলাম, R1। এই কোণটাকে আমি ধরছি, যেহেতু কাঁচ মাধ্যম একটা মাধ্যমের মধ্যেই আছে, তাহলে আমি এই কোণটাকে ধরছি কি R2। ওকে, তাহলে এই কোণটা আমার হচ্ছে R2, আর এই কোণটা যেটা নির্গমন কোণ হচ্ছে I1, I2। তাহলে এই অ্যাঙ্গেলটা ভালো করে দেখে নাও, ভালো করে আমি ধীরে ধীরে বোঝাচ্ছি, সেজন্য তাড়াহুড়ো কোনো ব্যাপার নেই। স্টেপ বাই স্টেপ আমি বলছি, এখান থেকে আমি যেভাবে বোঝাবো, এটা বোঝার পর তোমার আর কোনো সমস্যা থাকবে না, খুব সহজে এটা প্রমাণ করতে হবে তুমি। তাহলে কী বললাম দেখে নাও, আলো পি কিউ আর এস এই পদ্ধতিতে আসছে, বা এই পদ্ধতিতে গমন পথ বা এই পদ্ধতিতে গেছে। তাহলে এখানে যে প্রথম এবি তলে যখন পি কিউ রশ্মিটা আপাতিত হয়েছে তখন আপাতন কোণ I1 হয়েছে।
তারপর যখন প্রতিসরণ ঘটলো কিউ আর পথে যখন কাঁচের মধ্যে স্ল্যাবের মধ্যে দিয়ে গেল তখন এখানে কোন উৎপন্ন করেছে কি R1। এবার এখানে যখন এই এই কিউ আর রশ্মিটা এসে যখন সিডি তলে আপতিত হলো তখন এখানে অবিলম্ব সময় কোণ করেছে R2 এবং এখানে যখন প্রতিসরণ ঘটলো যখন লঘু মাধ্যমে আবার চলে আসলো সেখানে কোণ করেছে কি I2। তাহলে আমাকে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে আমাকে, প্রমাণ করো, এখান থেকে আছে কি প্রমাণ করো I1 ইকুয়াল টু I2, এইটা প্রমাণ করতে দেয়। I1 ইকুয়াল টু I2 অর্থাৎ আপাতন কোণ এবং নির্গমন কোণ পরস্পর সমান। এটা কোশ্চেন আগে তোমরা লিখে নাও যে সমান্তরাল কাঁচ ফলকের ক্ষেত্রে প্রমাণ করো আপাতন কোণ এবং নির্গমন কোণ পরস্পর সমান। এই কোশ্চেন লিখে নাও, তারপরে অ্যান্সার শুরু করছি আমি। কোশ্চেনটা আরেকবার বলেছি, সমান্তরাল কাঁচ ফলকের ক্ষেত্রে প্রমাণ করো আপাতন কোণ সমান আপাতন কোণ এবং নির্গমন কোণ পরস্পর সমান। ওকে, এটা লিখে নাও। প্রমাণটা দেখো কীভাবে হচ্ছে, খুবই সহজ প্রমাণ হবে। তাহলে প্রথম আমি এবি তলের, তাহলে কত জায়গায় প্রতিসরণ হচ্ছে দেখো না, দুটো জায়গায় প্রতিসরণ হচ্ছে, একটা এবি তলে প্রতিসরণ হচ্ছে, একটা সিডি তলে প্রতিসরণ হচ্ছে। তাহলে আমি এবি তলের ক্ষেত্রে, এবি তলের বা প্রথম প্রতিসরণের ক্ষেত্রে এবি তলের ক্ষেত্রে স্নেলের সূত্র প্রয়োগ করব। তাহলে এখানে লিখব কি, এবি তলের ক্ষেত্রে এবি জন্য স্নেলের সূত্র প্রয়োগ করিয়ে পাই, স্নেলের সূত্র প্রয়োগ করিয়া পাই, প্রয়োগ করিয়া পাই। ওকে, তাহলে স্নেলের সূত্র কি, সাইন আই বাই সাইন আর, আপাতন কোণ বা নির্গমন প্রতিসরণ কোণ। তাহলে সাইন I1 বাই সাইন R1 ইকুয়াল টু মিউ। এবার মিউটা আমি কী নেবো, এখানে যেহেতু দুটো মাধ্যম আছে তাহলে এখানে আপেক্ষিক প্রতিসরণ হবে, আপেক্ষিক প্রতিসরণকে আমরা ব্যবহার করব। তাহলে বায়ু মাধ্যম থেকে লঘু মাধ্যমে আসছে, তাহলে আলো যাচ্ছে বায়ু মাধ্যম থেকে লঘু মাধ্যমে, তাহলে কী হবে মিউ এজি। যারা আপেক্ষিক প্রতিসরাঙ্কটা ব্যাপারটা জানো না, আগের ভিডিও অবশ্যই দেখবে, সেখানে আমি ডিটেলসে আলোচনা করেছি এটা, যে কোনটা কি কখন কি হবে এটা বলেছিলাম ডিটেলসে। তাহলে মিউ এজি, এজি মানে হচ্ছে আলো বায়ু মাধ্যম থেকে জি মাধ্যমে গ্লাস মাধ্যমে যাচ্ছে, তাহলে যেখান থেকে বায়ু মাধ্যম থেকে গ্লাস মাধ্যমে আসছে তাহলে এর প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ এ, এর প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ জি, তাহলে মিউ এজি হবে, তাহলে মিউ এজি। তাহলে সাইন I1 বাই সাইন R1 ইকুয়াল টু মিউ এজি। তাহলে মিউ এজি মানে কি বলতে পারি কি, বা আমি এখান থেকে একটু লিখে দিচ্ছি, তাহলে বা বলতে পারি কি সাইন I1 বাই সাইন R1 ইকুয়াল টু, এইটাকে বলা যেতে পারে কি মিউ জি বাই মিউ এ। ওকে, তাহলে এটা আমার 1 নম্বর সমীকরণ হলো। ভালো করে দেখে নাও, তাহলে আমরা এবি তলে যে আলোর প্রতিসরণ হলো সেক্ষেত্রে স্নেলের সূত্র প্রয়োগ করলে কী পাচ্ছি, সাইন I1 বাই সাইন R1 ইকুয়াল টু মিউ জি বাই মিউ এ। ঠিক অনুরূপভাবে আর এক জায়গায় প্রতিসরণ ঘটে সেটা সিডি তলে। তাহলে কী হলাম, সিডি তলে একইভাবে লিখো, সিডি তলের জন্য স্নেলের সূত্র প্রয়োগ করিয়া পাই। ওকে, এখানে লিখে দেয় প্রয়োগ করি, একই কথা লিখো, শুধু এবি তলের এটা হচ্ছে সিডি তলের হবে। ওকে, তাহলে এখানে দেখে নাও, তাহলে এক্ষেত্রে আমার স্নেলের সূত্র প্রয়োগ করলে কী হবে, সাইন, এখানে আপাতন কোণ হচ্ছে R1 বাই R2, ওকে এটা হচ্ছে R2, সাইন R2 বাই সাইন I2 ইকুয়াল টু মিউ। তাহলে মিউ এখানে কি হবে, এখানে মিউটা কি হবে, মিউটা হবে কি গ্লাস টু ইয়ার, তাহলে জিএ, মিউ জিএ। ভালো করে দেখো না, এই প্রথম ক্ষেত্রে কী ছিল, বায়ু থেকে কাঁচ মাধ্যমে আসলো, দ্বিতীয় ক্ষেত্রে কাঁচ মাধ্যম থেকে বায়ু মাধ্যমে যাচ্ছে। তাহলে মিউ R2 বাই সাইন I2 ইকুয়াল টু সাইন R2 বাই সাইন I2 ইকুয়াল টু মিউ জিএ। তাহলে এটাকে যদি ভেঙে দিই তাহলে বা সাইন R2 বাই সাইন I2 ইকুয়াল টু মিউ, দেখো না মিউ এ বাই মিউ জি। ওকে, মিউ এ বাই মিউ জি। তাহলে এইটাকে যদি উল্টা দিই, দুদিকে উল্টো দেবো, এদিকে উল্টাবো এদিকে উল্টাবো, তাহলে উল্টালে কী পাবো দেখো না, যদি আমি এটা উল্টো দিই তাহলে বা বলতে পারি সাইন I2 বাই সাইন R2 ইকুয়াল টু মিউ জি বাই মিউ এ। তাহলে এটা হচ্ছে 2 নম্বর।
তা দেখে না আমি কী করলাম, দুদিকে ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে দিলে কি সাইন i2 বাই সাইন r2 ইকুয়াল টু মিউ জি বাই মিউ এ। তাহলে এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। দেখুন দুটো সমীকরণের রাইট হ্যান্ড সাইডটা দুটো সেম, রাইট হ্যান্ড সাইডটা দুটোই সেম। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ তুলনা করিয়া পাই। ওকে, তাহলে আমি এখানে মুছে দিচ্ছি, যেহেতু ছবিটা এখানে মোছা যাবে না, কারণ ছবিটা খুবই গুরুত্বপূর্ণ আছে। তাহলে এখানে লিখে দিচ্ছি 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ তুলনা করিয়া পাই। 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ তুলনা করিয়া পাই, করিয়া পাই। বা তোমার লিখতে পারো ইংলিশে, যদি লিখতে যাও কম্পেয়ারিং ইকুয়েশন 1 and 2 উই হ্যাভ। তাহলে কী পাবো দেখে নাও, সাইন i1 বাই সাইন r1 ইকুয়াল টু, এখানে পাচ্ছি কি সাইন i2 বাই সাইন r2। ব্যাস এটা পেলাম। ওকে, তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এবার দেখে নাও, এক্ষেত্রে দেখে নাও এন আর এন ড্যাশ, আমি ধরলাম না একটা কাজ করছি, এটা নাম দিচ্ছি। ওকে, এটা এন, এটাকে টি দিলাম, বা এন আমি লিখলাম এন এবং এন ড্যাশ পরস্পর, তাহলে এটা কি এন আর দুটো অভিলম্ব পরস্পর কি সমান্তরাল, এন এবং এন ড্যাশ পরস্পর সমান্তরাল এবং কি কিউ আর ছেদক, কিউ আর ছেদক। তাহলে এই কোণটা আর এই কোণটা কী হয় ভালো করে দেখে নাও, আমার এই লাইনটা আর এই লাইনটা পরস্পর সমান্তরাল, আর এই লাইনটা ছেদক। তাহলে এই কোণটা কী হয় পরস্পর সমান হবে, কারণ কি একান্তর কোণ। তাহলে অতএব r1 ইকুয়াল টু r2 একান্তর কোণ, লিখে দেবে একান্তর কোণ। ওকে, তা যদি সমান হয় তাহলে আমি এটাকে 3 নম্বর সমীকরণ দিলাম। তাহলে এখানে 3 নম্বর সমীকরণে বসাবো। তাহলে বসালে কি পাচ্ছে দেখে নাও, তাহলে অতএব সাইন i1 বাই সাইন r1 ইকুয়াল টু সাইন i2 ডিভাইড বাই সাইন r2 জায়গায় আমি লিখে দেবো কি সাইন r1। তাহলে সাইন r1 সাইন r কেটে যাবে, কেন r1 এর জায়গায় আমি r2 বসে রেখেছি, যেহেতু r1 ইকুয়াল টু r2। তাহলে বা বলতে পারি সাইন i1 ইকুয়াল টু সাইন i2। ব্যাস দুদিক থেকে সাইন তুলে দাও, তাহলে বা i1 ইকুয়াল টু i2। ব্যাস হয়ে গেল। তা দেখলো কত সহজ আছে প্রমাণটা, কোনো কঠিন নেই, আর বেশি কিছু লিখতেও হবে না। ছবি আঁকবে, চিত্রানুযায়ী, ব্যাস ডাইরেক্ট লিখবে। চিত্রানুযায়ী এবি তলের ক্ষেত্রে আমরা স্নেলের সূত্র প্রয়োগ করিয়া পাই, বা এর জন্য ব্যাস i1 p q r s কিছু দরকার নেই, a b c d কিছু দরকার নেই, কারণ ছবি দেওয়া আছে, চিত্রায়ন লিখে দেবে। ওকে, যদি তোমার লিখতে মনে হয় 2-1 লাইন লিখতে পারো, যে a b c d একটা আয়তাকার কাঁচের স্ল্যাব ধরলাম, যেখানে আপাতন কোণ p q r s পথে আলো গমন করছে, যেখানে i হচ্ছে প্রথম তলে আপাতন কোণ, r হচ্ছে প্রথম তলের প্রতিসরণ কোণ, r2 হচ্ছে দ্বিতীয় তলের আপাতন কোণ, i2 হচ্ছে মানে হচ্ছে বায়ু মাধ্যমে নির্গমন কোণ। ব্যাস এটা বলে দিলে তারপরে যদি তোমার মনে হয়, তুমি যদি না লেখো ছবি এঁকে চিত্রায়নে লিখলেও চলবে। ওকে, তাহলে এইভাবে আমরা এটা প্রমাণ করতে পারলাম। ওকে, তাছাড়া তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট যেটা আমরা বের করবো সেটা হচ্ছে পার্শ্ব সরণ। পার্শ্ব সরণ মানে কি, এখানে পার্শ্ব সরণটা লজিকটা দেখে ভালো করে বুঝে নাও। এটা আমি মুছে দিচ্ছি। পার্শ্ব সরণটা এখানে খুবই গুরুত্বপূর্ণ আছে। পার্শ্ব সরণ হচ্ছে কি দেখো না, যদি আমার এই মাধ্যমটা না থাকতো, কাঁচ মাধ্যমটা যদি না থাকতো, মানে অর্থাৎ ABCD, এই ABCD যে কাঁচ আছে, আয়তাকার কাঁচ যে স্ল্যাব আছে, এই স্ল্যাবটা যদি না থাকতো তাহলে আলো কী হতো, এই পথ বরাবর বেরিয়ে যেত, তাই না, এই বরাবর চলে যেত। কিন্তু আলো থাকার জন্য কি হচ্ছে কি, এই কাঁচ থাকার জন্য আলোটা এই পথে বরাবর, তাহলে কতটা এই বরাবর ল্যাটারাল, মানে এই বরাবর সে কতটা সরলো, মানে আলোর মাধ্যম না থাকলে এই বরাবর চলে যেত, মাধ্যম থাকার জন্য এখান থেকে যাচ্ছে, এইখান থেকে যাচ্ছে, তাহলে কতটুকু ডিস্টেন্স, কতটুকু পাশাপাশি সরে আসলো, কতটুকু পাশাপাশি মাধ্যম থাকার জন্য সরে আসলো, সেইটাকে বলা হয় পার্শ্ব সরণ। তার মানে এখানে পার্শ্ব সরণ কী হবে, এখান থেকে যদি আমি লম্ব টানি, এটাকে এক্স ধরলাম,
তাহলে আর এক্স এখানে হচ্ছে আর এক্স হচ্ছে কি পার্শ্ব সরণ, এটাকে বলা হয় কি পার্শ্ব সরণ। ওকে, তাহলে পার্শ্ব সরণ কনসেপ্টটা ক্লিয়ার আছে। পার্শ্ব সরণটা কি, মাধ্যম না থাকলে আলো যেই পথে যেত, মাধ্যম থাকার ফলে আলোটা যেই পথে যাচ্ছে তাদের ল্যাটারালি মানে এই বরাবর যে কতটা সরণ হলো, এই বরাবর যেতে যাচ্ছে এই বরাবর, তাহলে কতটা সরণটা হলো সেইটা হচ্ছে পার্শ্ব সরণ। তার মানে আমাকে আর এক্সটা বের করতে হবে। ওকে, তা দেখে নাও খুব সহজে আমরা এটা আর এক্সটা বের করতে পারবো। কীভাবে বের করবো দেখে নাও। নেক্সট তোমরা স্টেপ 2 বলতে পারো বা দ্বিতীয় বলতে পারো বা কেস 2 বলতে পারো। আমি লিখলাম কি নেক্সট হচ্ছে কি পার্শ্ব সরণ বা ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট। ওকে, ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট। তাহলে কী করো, আমি একটা কাজ করে এটার নাম দিয়ে দিলাম টি, নাম দিলাম টি। আচ্ছা, এই কোণটা কী হবে বলো তো, এই কোণটা কী কোণ হবে, এই কোণটা, এই কোণটা কী হবে দেখো না, খুব সহজ। চ্যুতি কোণ বের করি না আমরা, একটু আগে বলে আগে দেখেছিলাম চ্যুতি কোণ। চ্যুতির কোণের কনসেপ্টটা কী ছিল, যে চ্যুতি হচ্ছে কি যে আলো যেই পথে সেখান থেকে কতটা বেঁকে গেছে সেটা হচ্ছে চ্যুতি কোণ। তাহলে এটা হচ্ছে আই, এটা I1, এটা R1, তাহলে এটা কত হবে, তাহলে এটা I1 মাইনাস R1, I1 মাইনাস R1। ভালো করে দেখে নাও যে এই টোটাল অ্যাঙ্গেলটা I1, তাহলে এই টোটাল অ্যাঙ্গেলটাও I1 হতো, কিন্তু মাধ্যম থাকার জন্য সরে এসেছে এটা R2 হয়ে গেছে। তাহলে এইটুকু কত হয়েছে I1 মাইনাস R1। তাহলে আমি যদি ত্রিভুজ নিয়ে নিই, ত্রিভুজ RXQ। ওকে, ত্রিভুজ RXQ থেকে পাই, আর মেন কনসেপ্ট কি আর এক্সটা বের করা, আর এক্স কিউ থেকে পাই। দেখে নাও এই অ্যাঙ্গেলটা বের করবো প্রতিভুজটার সাহায্যে। তাহলে আমি একটা কাজ করবো, লম্ব আছে আমার যে, তাহলে লম্বটা দরকার হবে, তাহলে লম্ব আর অতিভুজে কী করতে আমি সাইন অ্যাঙ্গেল আর কিউ এক্স অর্থাৎ এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু বা ডেল্টা, সাইন ডেল্টা ইকুয়াল টু বলতে পারি কি লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে আর এক্স বাই অতিভুজ কি আর কিউ। তাহলে বা আর এক্স ইকুয়াল টু আর কিউ সাইন অ্যাঙ্গেলটা কত হবে I1 মাইনাস R1। ব্যাস, এটাকে আমি 1 নম্বর দিলাম। নেক্সট দেখে নাও, আমার তো আর কিউ এর মান জানা নেই, আর কিউ এর মানটা বের করতে হবে। এবার আমি যদি ধরি যে এই আয়তকার কাঁচের স্ল্যাবের বেধটা হচ্ছে টি, মানে প্রস্থটা এই বরাবর টি আছে, তাহলে আমি এখান থেকে বলতে পারি AC ইকুয়াল টু, এটা যদি আমি বলি কিউটি ইকুয়াল টু স্মল টি। এখান থেকে এর দূরত্ব, এখান থেকে এর সেম, সব এখান থেকে একই হাইট, তো একই হবে স্মল টি। ওকে, ধরা হয়েছে এটাকে। তাহলে বলতে হয় ত্রিভুজ কি আর কিউটি থেকে পাই কী হবে সেটা, একটা কাজ করেছি, এটা তো R1, আমার এই টিটা জানা, এটা হচ্ছে ভূমি, তাহলে এটা ভূমি হবে, এটা লম্ব, এটা অতিভুজ, তাহলে cos R1 দিলাম, cos R1। ওকে, cos R1 মানে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু কী হবে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কি কিউটি, কিউটি, তাহলে কিউটি বাই আর কিউ, ভূমি বাই অতিভুজ। তাহলে বা আর কিউ ইকুয়াল টু কিউটির মান কত টি, তাহলে টি বাই cos R1, তাহলে এটা যে 2 নম্বর। তাহলে 1 নম্বর যে আর কিউ এর মানটা যেটা জানি না সেটা এখানটায় বসিয়ে দেবো। তাহলে লিখে দেবো 1 নম্বর সমীকরণে আর কিউ এর মান বসিয়ে পাই। ওকে, তাহলে 1 নম্বর সমীকরণে আর কিউ এর মান বসিয়ে পাই, তাহলে কী পাবো দেখে নাও। তাহলে অতএব আর এক্স ইকুয়াল টু টি বাই cos R1 সাইন I1 মাইনাস R1। ওকে, এটা তাহলে আর এক্স ইকুয়াল টু টি বাই cos R1 সাইন I1 মাইনাস R1, তাহলে এটা পেলাম। তো এইভাবে আমরা রাখতে পারবো, এটাকে আমরা সমাধানও করতে পারি। দেখেন কীভাবে সমাধান করতে পারবো।
তাহলে আমরা সমীকরণ প্রায় আরেকটা পেয়ে গেছি, এটাকে একটু সমাধান করব, একে মিউ আকারে বের করব। ওকে, তাহলে কীভাবে বের করবো দেখে না। তাহলে আমার সমীকরণ কী আসলো, আর এক্স ইকুয়াল টু টি বাই কস আর ওয়ান ইন্টু, আচ্ছা সাইন আই ওয়ান মাইনাস আর ওয়ান, সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি এর ফর্মুলা কি, সাইন এ কস বি, কস এ সাইন বি। তাহলে সাইন আই ওয়ান কস আর ওয়ান মাইনাস কস আই ওয়ান সাইন আর ওয়ান। তাহলে এটা হচ্ছে কি সাইন এ মাইনাস বি ফর্মুলা। এবার কস আর ওয়ানকে ভিতরে ঢুকিয়ে দিই, তাহলে বা আমি পাবো এখানে আর এক্স ইকুয়াল টু টি, তাহলে কস আর ওয়ান ভিতরে ঢুকলে কস আর ওয়ান কেটে যাবে, তাহলে সাইন আই ওয়ান মাইনাস এখানে কী হচ্ছে কস আই ওয়ান সাইন আর ওয়ান বাই কস আর ওয়ান। ওকে, এটা পেলাম। এটাকে একটা কাজ করছি, 3 নম্বর সমীকরণ নাম দিলাম। এখান থেকে আমি একটু বের করবো দেখে নাও। তাই আমি একটা কাজ করছি, এটা মুছে দিচ্ছি, যে এখানে আমি লিখছি যে সাইন আই ওয়ান বাই কস আর ওয়ান, সাই ফর্মুলা দেখা স্নেলের সূত্রটা দেখে না, স্নেলের সূত্রটা কী হবে দেখে নাও, সাইন আই ওয়ান বাই সাইন আর ওয়ান ইকুয়াল টু, তাহলে এখান থেকে এখানে আসছে, তাহলে বলতে পারি কি মিউ জি বাই মিউ এ। একটু আগে পার্স মানে প্রমাণের ক্ষেত্রে বলেছিলাম। এবারে আমরা সবাই জানি কি যে মিউ এ ইকুয়াল টু ওয়ান, সেটা কি বাই মাধ্যমের ক্ষেত্রে 1 হয়, তা সেটা যদি মিউ 1 বসে, আর মিউ জি ইকুয়াল টু আমি মিউ ধরলাম। ওকে, মিউ জি ইকুয়াল টু মিউ ধরলাম, তাহলে এখানে বলতে পারি আমরা এটাকে শুধু মিউ, এটা 1 হয়ে গেছে, মিউ জিটাকে মিউ ধরেছি, তাহলে মিউ হয়ে গেছে। তাহলে এখানে বলতে হয় তাহলে বা সাইন আর ওয়ান ইকুয়াল টু সাইন আই ওয়ান বাই মিউ, তাহলে এটা পেলাম দেখুন, সাইন আর ওয়ান ইকুয়াল টু সাইন আই ওয়ান বাই মিউ। তাহলে আমি এটাকে মিউ আকারে সাজাতে চাইছি, তাহলে এটা পেলাম। অনুরূপভাবে তাহলে কস আর ওয়ানটা কী হবে, কস আর ওয়ান ইকুয়াল টু রুট অফ 1 মাইনাস সাইন স্কোয়ার আই ওয়ান, সাইন স্কোয়ার আর ওয়ান। তাহলে সাইন আর ওয়ানের মানটা বসিয়ে দিই, তাহলে বসালে কী বলতে গেল, কস আর ওয়ান ইকুয়াল টু রুট অফ 1 মাইনাস সাইন স্কোয়ার আই ওয়ান বাই সাইন স্কোয়ার আই ওয়ান বাই মিউ স্কোয়ার। তাহলে এটাকে যদি ভাগ করে দিই কী হবে, রুট অফ মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার আই ওয়ান বাই মিউ। কারণ নিচে মিউ স্কোয়ার, আমি যদি এখানে লসাগু করি তাহলে মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার আই ওয়ান বাই মিউ স্কোয়ার, তাহলে রুটের বাইরে আসলে শুধু মিউ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে কি কস আর ওয়ান। তাহলে দেখে নাও সাইন আর ওয়ানের মান পেয়ে গেছি, সাইন আর ওয়ান, আর এটা হচ্ছে কস আর ওয়ান। এই দুটো মান আমি এখানে বসাবো, তাহলে কস আর ওয়ানের মান বসাবো আর সাইন আর ওয়ানের মান বসাবো। তাহলে এখানে কী পাবো আমি এখানে, তাহলে একটু এখানে মুছে দিচ্ছি, তা দেখে নাও কী পাওয়া যাবে এখানে। তাহলে বা আর এক্স ইকুয়াল টু টি, ওকে, সাইন আই ওয়ান মাইনাস কস আই ওয়ান ইন্টু সাইন আর ওয়ানের মান কি, সাইন আই ওয়ান বাই মিউ ইন্টু কস আর ওয়ানটা নিচে আছে, তাই না, কস আর ওয়ানটা নিচে আছে, তো নিচে থাকলে এটা কি উল্টে যাবে, তাহলে এটা হবে কি মিউ বাই রুট অফ মিউ স্কোয়ার, ওকে, মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার আই ওয়ান, এটা। তাহলে মিউ মিউ কাটবে, দেখেন আমি প্রত্যেকটা তাহলে মান বসে দিলাম। তাহলে এইভাবে আমরা সাইন আর ওয়ান আর কস আর ওয়ান মানটা বের করবো। তাহলে বের করা গেল, ব্যাস এইটাই অ্যান্সার চলে আসবে। এটা একটু সাজিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। তাহলে একটা কাজ করছে, সাইন আই ওয়ান কমন নিয়ে নিচ্ছি আমি, তাহলে বা আর এক্স ইকুয়াল টু টি সাইন আই ওয়ান, তাহলে 1 মাইনাস, তাহলে এখানে সাইন আই ওয়ান চলে গেলে 1 মাইনাস কস আই ওয়ান বাই রুট অফ মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার আই ওয়ান। তাহলে এইটাই হচ্ছে অ্যান্সার। সমীকরণটা একটু বড় হলো কিন্তু খুব সহজে আছে, সেই জন্য প্রত্যেকটা, আবার যদি তুমি এটা ভালো করে যেভাবে বোঝালাম সেভাবে বোঝার চেষ্টা না করো, মানে মনোযোগ অন্য জায়গায় চলে গেলে এটাই কিন্তু তোমার কাছে খুব কঠিন হয়ে যাবে। সেই জন্য কীভাবে হলো সেইটা ভালো করে বুঝতে হবে। শুধু মানে এখন এতটুকু ঠিকই ছিল, শুধু কস আর ওয়ান আর সাইন আর ওয়ানটা যে বের করলাম ওইটা একটু ভালো করে বুঝে নিতে দরকার ছিল, ব্যাস হয়ে গেল।
তাহলে এইভাবে করলে আশা করা যায় এখানে কোনো সমস্যা হবে না। ওকে, তাহলে এইটা হচ্ছে পার্শ্ব সরণের সমীকরণ। তো এখানে বিশেষ কিছু কেস আছে, সেই কেসগুলো স্টাডি করতে হবে। সেই কেসগুলো কি, তাহলে আমরা তো সমীকরণটা কী পেলাম, তাহলে আমি দুটো সমীকরণ লিখছি এখানে যাতে করে দুটোই তোমার বুঝতে সুবিধা হোক। ওকে, তাহলে আমি একটা কাজ করি, সমীকরণটা উপরটা লিখে দিচ্ছি, তার উপরে কেস আমি আলোচনা করব। তাহলে প্রথমে একটা সমীকরণ আমি লিখেছিলাম আর এক্স ইকুয়াল টু, যেটাকে সমাধান করার আগে সেটা কি ছিল, টি বাই কস আর ওয়ান, ওকে, সাইন আই ওয়ান মাইনাস আর ওয়ান, ওকে, এটা ছিল। দেখে নাও টি বাই, এটা ছিল সাইন আই ওয়ান হচ্ছে এটা, তাহলে টি বাই কস আর ওয়ান সাইন আই ওয়ান মাইনাস আর ওয়ান, আর দ্বিতীয় হচ্ছে কি এইটা, এই সমীকরণ যেটা পেলাম। এবার দেখে নাও এখানে স্পেশাল কিছু কেস নিয়ে নাও। কেস ওয়ানটা নিলাম আমি, কেস ওয়ান, আই ওয়ান নিয়ারলি ইকুয়াল টু আর ওয়ান মাচ লেস দ্যান ওয়ান, বা ভেরি স্মল। আমি লিখে দিলাম কি, ভেরি স্মল, খুবই ক্ষুদ্র। আই ওয়ান এবং আর ওয়ান যদি খুবই ক্ষুদ্র হয়, দেখুন এখানে কিন্তু আই টু আর টু কিছু আসেনি, তাই না, আই টু আর টু আমরা এখানে কিছু নিইনি। তাহলে যদি আমার আই ওয়ান আর ওয়ানটা খুবই ক্ষুদ্র হয়, আমরা নর্মাল দেখেন লজিকটা ভালো করে ক্লিয়ার করুন। আমরা সাধারণত জানি ধরো থিটা যদি খুবই ক্ষুদ্র হয়, থিটা ভেরি স্মল, সেক্ষেত্রে কী হয়, তাহলে সাইন থিটা ইকুয়াল টু ট্যান থিটা ইকুয়াল টু কী হয়ে যায়, থিটা হয়ে যায়। যদি থিটা খুব ক্ষুদ্র হয়, সাইন থিটা ট্যান থিটা হয়ে যায়, আর কস থিটাটা কী হয়ে যায়, 1 হয়ে যায়। ওকে, কস থিটাটা 1 হয়ে যায়, সাইন থিটা ট্যান থিটা ইকুয়াল টু থিটা হয়ে যায়। তাহলে থিটা যদি খুব ক্ষুদ্র হয়, তাহলে এখানে যদি বলি যে আই ওয়ান আর ওয়ান খুবই ক্ষুদ্র, সেখানে তাহলে আমরা বলতে পারি আই ওয়ান মাইনাস আর ওয়ান হচ্ছে ভেরি স্মল, খুবই ক্ষুদ্র। এটা খুবই ক্ষুদ্র, তাহলে ক্ষুদ্র হলে কী হবে, তাহলে সাইন আই ওয়ান মাইনাস আর ওয়ান নিয়ারলি ইকুয়াল টু আই ওয়ান মাইনাস আর ওয়ান। যেভাবে সাইন থিটা ইকুয়াল টু শুধু থিটা হচ্ছে, থিটা খুব ক্ষুদ্র হলে তো সাইন আই ওয়ান মাইনাস আর ওয়ান ইকুয়াল টু আই ওয়ান মাইনাস আর ওয়ান হবে। আর শুধু কস আর ওয়ানটা, আর কস আর ওয়ান নিয়ারলি ইকুয়াল টু 1 এক হবে। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি দেখো, তাহলে এখান থেকে আমরা বলতে পারছি যে অতএব এক্ষেত্রে পার্শ্বীয় সরণ আর এক্স ইকুয়াল টু হবে কি, টি, শুধু টি ইন্টু কস আর ওয়ানটা 1 হয়ে গেছে, সাইন আই ওয়ান মাইনাস আর ওয়ানটা শুধু আই ওয়ান মাইনাস আর ওয়ান, ব্যাস। এবার দেখো না, এর আগে যেই ফর্মুলাটা বললাম সেই ফর্মুলা দিয়ে সাজাতে, তাহলে সেটা কী আছে দেখো। এবার দেখো না, ছবি আর লাগবে না, প্রমাণটা তো হয়ে গেছে। আমি সমীকরণটা আবার লিখছি, যেই সমীকরণটা আমার ছিল এখানটায়। তাহলে এখানে যদি আমি লিখে ফেলি তাহলে কী পাচ্ছি দেখো না, আর এক্স ইকুয়াল টু টি, একটা কাজ করছি এখান থেকে আই ওয়ানটা কমন এনে নিচ্ছি। তাহলে আই ওয়ানটা যদি কমন এনে 1 মাইনাস আর ওয়ান বাই আই ওয়ান, দেখে নাও যদি আই ওয়ানটা কমন নিয়ে নিই তাহলে 1 মাইনাস আর ওয়ান বাই আই ওয়ান। এবার দেখো না আমার কি ফর্মুলা আছে কি জানি, স্নেলের সূত্র কিছু সাইন আই ওয়ান বাই সাইন আর ওয়ান ইকুয়াল টু কী ছিল, মিউ। তাহলে এটা যদি উল্টে দিই, সাইন আর ওয়ান বাই সাইন আই ওয়ান ইকুয়াল টু 1 বাই মিউ। এবার দেখো না, আর ওয়ান আই ওয়ান যদি খুবই ক্ষুদ্র হয়, তাহলে আমরা পাচ্ছি কি, সাইন আর ওয়ান মানে শুধু আর ওয়ান, সাইন আই ওয়ান মানে শুধু আই ওয়ান ইকুয়াল টু 1 বাই মিউ। তার মানে আর ওয়ান বাই আই ওয়ান সেটাকে 1 বাই মিউ বলতে পারি। তাহলে বা আর এক্স ইকুয়াল টু টি আই ওয়ান 1 মাইনাস 1 বাই মিউ। তাহলে যদি পার্শ্বীয় সরণ বের করতে বলে, যেখানে আই ওয়ানটা আর ওয়ানটা খুবই ক্ষুদ্র, আর যেই মাধ্যমে হচ্ছে সেই মাধ্যমে প্রতিসরাঙ্ক বলে দেয়, তাহলে খুব সহজে আমরা এটা বের করতে পারবো। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো। নেক্সট কেস, দ্বিতীয় নম্বর কেসটা কি বলতে পারি, এটা যে ফার্স্ট কেস। ওকে, প্রথম কেসের মধ্যে এইগুলো গেল। নেক্সট পরের কেসটা কী হচ্ছে দেখো না, কেস 2। এটা খুবই সহজ, যদি আই ওয়ান ইকুয়াল টু আর ওয়ান ইকুয়াল টু 0 হয়ে যায়, দুটোই যদি শূন্য হয়ে যায়, তাহলে কী হবে দেখো না, তাহলে আর এক্স ইকুয়াল টু টি বাই কস 0 ইন্টু সাইন 0। তা সাইন 0 করলে সব 0 হয়ে যায়, তাহলে আর এক্স ইকুয়াল টু 0। তাহলে এক্ষেত্রে পার্শ্বীয় সরণ হবে না, অর্থাৎ আই ওয়ান আর ওয়ান, এটা কী ক্ষেত্রে, লম্ব আপতনের ক্ষেত্রে। তাহলে লম্বভাবে যদি আলো আপতিত হয়, এটা তোমার কেসে গেলে এটা হচ্ছে কি, লম্ব আপতনের ক্ষেত্রে।
লম্ব আপাতন। তাহলে লম্ব আপাতনের ক্ষেত্রে কি আলো এবার লম্ব আপতিত হবে I1 R1 সব কোণ 0 হয়ে যাবে, তাহলে সেখানে কোনো পার্শ্বীয় সরণ হবে না, অর্থাৎ প্রতিসরণই হবে না, সোজা আলো এইভাবে বেরিয়ে যাবে। তাহলে কোনো মাধ্যমে আলো যদি লম্বভাবে আপতিত হয় তাহলে আলো সেইভাবে বেরিয়ে যাবে, কোনো প্রতিসরণ হবে না। ওকে, তাহলে এটা হয়ে গেল। নেক্সট কি দেখে নাও, কেস 3। যদি I1 ইকুয়াল টু কী হচ্ছে, I1 ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয়ে যায়, I1 ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কীভাবে নির্ণয় করবো দেখব। সেক্ষেত্রে আমরা এই ফর্মুলা ব্যবহার করব না। I1 90 ডিগ্রি মানে আমরা যে শুধু I1 দিয়ে যে ফর্মুলাটা আছে, যেটা তোমাদের আমি দেখিয়েছিলাম, সেই ফর্মুলাটা দেখে নাও কী আছে। সেক্ষেত্রে আমরা কোন ফর্মুলাটা ব্যবহার করো, Rx ইকুয়াল টু টি সাইন I 1 মাইনাস কস I ডিভাইড বাই রুট অফ মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার I1। ওকে, I1 এটা হয়ে গেছে। তাহলে I1 ইকুয়াল টু আমার কত, 90 ডিগ্রি। তাহলে এখানে বসাবো, তাহলে বা Rx ইকুয়াল টু টি সাইন 90 ডিগ্রি 1 মাইনাস কস 90 ডিগ্রি ডিভাইড বাই রুট অফ মিউ স্কোয়ার মাইনাস সাইন 90 ডিগ্রি স্কোয়ার। এবার কস 90 ডিগ্রির মান কত, আমরা জানি কি 0। তাহলে এই টোটালটা কী হয়ে যাবে, টোটালটা আমার 0 হয়ে যাবে। তাহলে একের সঙ্গে গুণ করলে সাইন 90 হচ্ছে 1, তাহলে বা Rx ইকুয়াল টু টি। তাহলে Rx কী হবে, টি হবে। তাহলে এখানে পার্শ্বীয় সরণ সর্বোচ্চ হবে, ম্যাক্সিমাম। এখানে কোশ্চেন একটা আছে যে আপাতন কোণের কত ডিগ্রি কোণের জন্য, আপাতন কোণের কত মানের জন্য পার্শ্বীয় সরণ সর্বাধিক, সেক্ষেত্রে কী হবে, Rx ইকুয়াল টু টি। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তা দেখে নাও, আজকে আমি তোমাদের কাঁচ ফলকের প্রতিসরণ, আপাতন কোণ, নির্গমন কোণটা কীভাবে ইকুয়াল সেটাতে প্রমাণ করালাম, আর পার্শ্বীয় সরণের সমস্ত কেসগুলো আলোচনা করলাম। তো যেইগুলো আলোচনা করলাম কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবে, আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।